জ্বালানি কিনতে বিভিন্ন ফিলিং স্টেশনে আজও ভিড়, অনিয়ম রোধে পাম্প ট্যাগ অফিসার নিয়োগ ও ডিপোতে বিজিবি মোতায়েন। স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন, চিফ হুইপের শোক। কাল সিঙ্গাপুর থেকে আসছে মরদেহ, সোমবার দক্ষিণ প্লাজায় জানাজা। পুলিশ কোন দলের লাঠিয়াল বাহিনী নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ করছে সরকার। আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সদরঘাট আর কমলাপুরে যাত্রী চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। রেগুলার ভাড়া থাকে জাস্ট ওখান থেকে 20% বেশি নেওয়া হয়েছে। আগে একটা কেবিন ভাড়া ছিল মনে করেন 500 টাকা 600 টাকা সর্বোচ্চ, এটা আজকে তার ডবল নিয়েছে। নেপালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার, সেপ্টেম্বরের আন্দোলনে প্রাণহানিতে জড়িত থাকার অভিযোগ। তেহরানের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা, সৌদি আরবে বিমান ঘাঁটিতে পাল্টা জবাব ইরানের, যুদ্ধ চলবেই হুমকি ট্রাম্পের। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপে খেলা শুরু বিকেল 4:45টায়। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। আজও পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন। ডিপো থেকে তেল কম পাওয়ার কারণেই এইরকম দোহাই দিচ্ছেন মালিকরা। আর তেল দেরিতে পাওয়ার কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হচ্ছে পাম্প। এদিকে সরকার বলছে স্বাভাবিক রয়েছে তেল সরবরাহ, আর বিশৃঙ্খলা এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের বিভিন্ন তেলের ডিপোগুলোতে। দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকিতে জোরদারের প্রতিটি পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর মহাখালীর ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন, এই পাম্পে সকাল 6টা থেকে বন্ধ তেল সরবরাহ। ম্যানেজারের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এই অবস্থা। ফিলিং স্টেশনগুলিকে বিপণন কোম্পানি থেকে জানানো হলো যে আমরা মার্চ 25 আপনারা যেভাবে পারচেস করছেন, লিফটিং করছেন, সেই অনুযায়ী আপনাদেরকে তেলটা আমরা দিব, কিন্তু তারা সেই অনুযায়ী আমাদেরকে তেলটা দিচ্ছে না। আমরা তার থেকে 25 হইতে 30% তেল কম পাচ্ছি। তা আমি যেরকম কম পাচ্ছি, আমার ভোক্তা যারা আমার কাস্টমার তারাও আমার কাছ থেকে তেল কম পাচ্ছে। শুধু এই পাম্প নয়, রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেল সেখানেও রয়েছে তেলের সরবরাহ ঘাটতি। পাম্প মালিকরা বলছেন তেল কম পাচ্ছেন তারা। এদিকে জ্বালানি মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে ডিপো থেকে তেল সরবরাহের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমানে তো চাহিদা বেশি, ওই তুলনায় তো তেল কাউরেই দিতেছে না। যে বাইকাররা যারা পাঠাও চলায়, আমাদের এখান থেকে কখনো 200 টাকা 250 টাকা বা 300 টাকা বেশি তেল নেয় না। সেখানে তাদের ফুল ট্যাঙ্কি তেল দিতে হবে, বা মানে মনে হচ্ছে যে একটা দেশের ভিতরে একটা অরাজকতা, অভাব। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারপর নিতে হচ্ছে তেল। এ বিষয়ে দেশের বেশ কয়েকটি তেলের ডিপোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। এই সামান্য 10-20 টাকা তেলের দাম বাড়বে, কয় লিটার মজুদার তেল, এটা সব বড় বড় চোররা করতেছে, যারা ডিপো চালায়, যারা পাম্প চালায় তারা। আমরা ভাই 10-20 লিটার হয়তো বা মজুদ করতেছি 2-1 মাস ভালো চলার জন্য। ভাই সকাল 6টা বাজে এখানে আসছি, এই পর্যন্ত আছি। 6টা থেকে তেল বন্ধ করে দিয়েছে, এখন তেল দিচ্ছে না। কেন দিচ্ছে না বলতেছে তেল পাই নাই, তেলের সিরিয়ালে গাড়ি আছে, আসবে তারপরে তেল দিবে। যদি কেউ পাম্পে মজুদ করা থাকে, সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে আর কি আমাদের ভালো হবে সাধারণ পাবলিকের জন্য। এদিকে জনভোগান্তি কমাতে সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও দেশের 19টি তেল ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, এই প্রসঙ্গে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যাচ্ছি রাজধানীর মিরপুরে সহকর্মী মামুন ইসলামের কাছে। মামুন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে এরই মধ্যে নানা উদ্যোগ সরকার নিয়েছে, সেগুলো কি কি একটু আমাদেরকে জানাবেন বিস্তারিত। একই সাথে সাধারণ মানুষ কি বলছে পুরো বিষয়টি নিয়ে, সেই তথ্য দেবেন। ধন্যবাদ কলি আপনাকে।
আমি এই মুহূর্তে রয়েছি মিরপুরে। আমি যে ফিলিং স্টেশনে রয়েছি, আমরা অনেক ফিলিং স্টেশন ঘুরেই কিন্তু আজকে দেখেছি যে মানুষের কিন্তু দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা দাঁড়িয়ে আছে শুধু তেলের জন্যই, এবং তারা কিন্তু বলছে যে তারা কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না। ঢাকার বেশ পাম্পগুলো তারা ঘুরছে, এক পাম্প থেকে অন্য পাম্প যাচ্ছে, কিন্তু তারা দেখছে যে হচ্ছে পাম্প বন্ধ। এবং আমরা আজ এই যেই পাম্পটিতে রয়েছি মিরপুরে, এই পাম্পটিতে কিন্তু রেশনিং পদ্ধতিতেই এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। প্রতি বাইকে তেল দেওয়া হচ্ছে 300 টাকা করে, এবং গাড়িতে কিন্তু দেওয়া হচ্ছে 1000 টাকা করে। এবং আমরা কিন্তু এই লাইনটা, যে পাম্পের যে লাইন, এই লাইন কিন্তু দেখেছি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার চলে গিয়েছে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানতে পারি, তারা কিন্তু বলছিল যে ডিপো থেকে তারা তেল না পাওয়ার কারণেই কিন্তু তারা তেল পর্যাপ্ত দিতে পারছে না, এবং তারাও যে হচ্ছে ডিপো থেকে তেল আনবে, সেই তেলে কিন্তু তারা ওইখানে রেশনিং হচ্ছে, যার কারণে কিন্তু তারা এই সমস্যায় পড়ছে। এবং সরকার কিন্তু বলছে যে হচ্ছে দেশে পর্যাপ্ত তেল রয়েছে, তারপরে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তেলের জন্য। এক পাম্প থেকে অন্য পাম্প তারা ঘুরছে, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে আছে। এবং আজ যেহেতু হচ্ছে যে ভ্যাজিলেন্ট পদ্ধতিতে আজ হচ্ছে টিম নামবে, এবং হচ্ছে সব পাম্পগুলোতে কিন্তু তারা পর্যবেক্ষণ করবে। এবং সরকারে কিন্তু বলা যে হচ্ছে দেশে এখন পর্যন্ত পর্যাপ্ত তেল রয়েছে। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব খুলনায়। খুলনায় তেলের কি অবস্থা সে জানাবে। সিন্ডিকেট, ষড়যন্ত্র এবং অসন্তোষ সব মিলিয়ে কিন্তু খুলনায় জ্বালানি তেল নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আমরা সকাল থেকে কয়েকটি পাম্পে এসে দেখেছি, সেখানে কিন্তু তেলের জন্য যানবাহন চালকদের দীর্ঘ সারি। আমি যদি এই পেট্রোল পাম্পটির চিত্রটি দেখাতে চাই, এটি হচ্ছে কেসিসি পেট্রোলিয়াম। এখানে কিন্তু যানবাহন চালকদের তীব্র একটা ভিড়, একটা অপেক্ষমান সারি, এবং পাশাপাশি কিন্তু ভোগান্তি আছে। যে জটিল সমীকরণটি এখানে সামনে এসেছে সেটি হচ্ছে পেট্রোল মালিক যারা, তার অভিযোগ করছেন যে ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, এবং চাহিদা অনুযায়ী তেল না দিয়ে রেশনিং পদ্ধতিটা তেল দেওয়া হচ্ছে। এবং এজেন্ট যারা কিনা খোলা বাজারে তেল বিক্রি করে, গ্রাম অঞ্চলে যেখানে কিনা ফিলিং স্টেশন নাই, সেখানে সেই এজেন্টদের কিন্তু তেল সরবরাহ ডিপো থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এই কারণে কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে ডিপো কর্তৃপক্ষ যেটা বলছে যে তাদের যে গড় হিসাব বিগত বছরের তুলনায় সেই পরিমাণ, সেই বিক্রির দিকে লক্ষ্য রেখেই কিন্তু প্রতিদিন পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে বলা হচ্ছে তেল সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু একেবারে উল্টো চিত্র কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে। এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিন্তু চাহিদা মতো তেল মিলছে না। এই পেট্রোল পাম্পে যখন আমরা এসেছি তখন দেখেছি যে প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করেও মাত্র 200 টাকার পেট্রোল কিন্তু সংগ্রহ করতে পারছেন তারা। যানবাহন চালকদের অভিযোগ, এই তেল সংগ্রহ করতে গিয়ে দিনের অধিকাংশ সময় তাদেরকে ব্যয় করতে হচ্ছে, এবং একটা অনিশ্চয়তা অবস্থার মধ্যে রয়েছে। তো এই কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে এটা আসলে কেউ বলতে পারছে না। এবং এখানে আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কিন্তু এই জ্বালানি তেল নিয়ে সময় পার হচ্ছে। তো এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরছি স্টুডিওতে জান্নাতুল কলির কাছে। কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। শনিবার বাংলাদেশ সময় বেলা 11:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। দিলারা হাফিজের মরদেহ কাল সন্ধ্যায় দেশে নিয়ে আসা হবে। সোমবার বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা। এরপর বাদ জোহর সেনানিবাসী কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গভীর শোকের সাথে জানাচ্ছি তিনি ইন্তেকাল করেছেন। আগামী পরশুদিন 11টার সময় এখানে জানাজা হবে। আপনাদের দাওয়াত করি, আর আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন, এবং এই পরিবারের সবাই যারা আছেন, স্পিকার সহ সবাই যেন শোকসন্তপ্ত পরিবারকে যেন সেই শক্তি দেন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। আমরা সংসদে এমপিদের কৌশল কি হবে সেটা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকার দলীয় কমিটি বৈঠক হবে বলে জানিয়েছেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আর সকালে সংসদ ভবনে এসব কথা তিনি জানিয়েছেন। আমাদের সংসদ সদস্যরা মানে কি ধরনের কৌশল অবলম্বন করতে হয় এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা। যে 133টা যে অধ্যাদেশ, এটা নিয়ে তো অর্ডিন্যান্স কমিটির মিটিং হয়েছে,
হ্যাঁ এগুলো হয়তো বিল পাস হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা হয়। এই আর কি সংসদ নেতা এবং আমাদের যারা সিনিয়র পার্লামেন্ট সদস্য আছে একটা হয়তো দিক নির্দেশনা দেবে যে পার্লামেন্ট কোন পদ্ধতিতে হয়তো পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। পুলিশ বাহিনীর মনোভাব প্রতিষ্ঠা সহ একটি দক্ষ এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে জনবল বৃদ্ধি সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে মাঠের রাজনীতিতে উত্তাপ আর রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো। অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি আমলেই নিচ্ছে না সরকারি দল, যদিও সংসদেই সবকিছুর সমাধান চায় ক্ষমতাসীনরা। দুপক্ষের এমন অবস্থানে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় মাহমুদুল হাসানের প্রতিবেদন। সংবিধান সংস্কার পরিষদ একটি সাংবিধানিক কাঠামো, সেটি এখন রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। শুরু থেকেই বিতর্ক, এখন গরম করছে মাঠের রাজনীতি। বিএনপির সংসদ সদস্যরা এই পরিষদের শপথ নেননি। দলটি মনে করেন বিষয়টি সাংবিধানিক, তাই আগে সংবিধানে এর অন্তর্ভুক্তি প্রয়োজন। সমাধান আসতে হবে সংসদেই। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে। তবে বিএনপির অবস্থানে নাখোশ বিরোধী দলগুলো। বিএনপি এই পরিষদ চায় কিনা তা নিয়ে সন্দিহান তারা। কেউ কেউ বলছেন ইচ্ছা করেই পুরো প্রক্রিয়া থমকে দেওয়ার পায়তারা চলছে। বিরোধীরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, এদিকে বিএনপি না নেয়ায় সংসদ বলা চলে কার্যত দুই ভাগে বিভক্ত। আইন অনুযায়ী নির্ধারিত সময় পার হলে কি হবে সে বিষয়ে নেই কোনো স্পষ্ট নির্দেশনা। এদিকে বাড়ছে রাজনৈতিক চাপ। এনসিপির এই নেতা মনে করেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। আসলে সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় না, এটা আমরা কমিশনেও দেখেছি। তারা মুখে মুখে লিপ সার্ভিসিং দিলেও তারা বাস্তবায়ন করতে চায় না, কারণ তারা মনে করে যে রাষ্ট্র সংস্কার এটা হলে তাদের যে নির্বাহী কর্তৃত্ব সেটা অনেক বেশি কমে যাবে। সরকারি দলের অবস্থানে রাজনৈতিক অস্থিরতা তৈরির শঙ্কা দেখছে বিরোধীরা। তারা বলছেন বাধ্য হয়ে হয়তো রাজপথে নামতে হবে। আমরা তো বলছেন জাতীয় সংসদীয় আলোচনার কেন্দ্রবিন্দু আমরা আলোচনা করতে চাই, আমরা জুলাইকে ধারণ করি, এটা তো মুখের কথা, কিন্তু কার্যত তো ওনারা আসলেই এটার বাস্তবায়ন চান কিনা সেটা সরকারকেই তো স্পষ্ট করা লাগবে। এরপরে আমাদের ভূমিকাটা আমরা আরো দৃশ্যমান হবে, তখন আমাদের আন্দোলনটা আমরা কি সংসদেই করতে পারবো না, আমাদেরকে বাইরে চলে আসতে হবে। ঈদের পর সংসদ অধিবেশনে পরিষদ ইস্যুতে সিদ্ধান্ত চায় 11 দলীয় জোট। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কর্মসূচি চূড়ান্ত করতে জোটের ভেতরে চলছে আলোচনা। এই জন্য এই কঠিন সংকট এবং কঠিন যে চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, বিদ্যমান চ্যালেঞ্জ, সামনে যে চ্যালেঞ্জ, দুইটাই, এগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে আমার মনে হয় দেশের স্থিতিশীলতা, একটা ঐক্যের রাজনীতি সরকারের পক্ষ থেকে এগিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে নৈতিক দায়িত্ব তাদের উপর সরকার হিসেবে তাদেরকে এটা পালন করতে হবে। না গেলে এটা তো অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হওয়া লাগবে এবং দেশে একটা অস্থিতিশীল অবস্থা, সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আর এটা যদি আলোচনা না হয় তাহলে আমাদেরকে কঠোর আন্দোলনের চিন্তার দিকে যেতে হবে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকটের সমাধান আসবে নাকি নতুন অস্থিরতার সূচনা হতে যাচ্ছে, এমন প্রশ্ন এখন জনমনে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ শেষ হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সংসদ সদস্যদের হেডফোন নিয়ে একটি জটিলতা হয়েছিল, তা সমাধানে কমিটি করা হয়েছে। আগামী 3 এপ্রিলের তারিখের মধ্যে কমিটির রিপোর্ট দেবে বলেও জানান তিনি। আরও বলেন, দ্রুতই হেডফোন পরিবর্তনও হবে। এদিকে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা। সংসদ সদস্যদের জন্য কোথায় থাকবেন এবং চিকিৎসা ফ্যাসিলিটিস এই বিষয় নিয়ে আলোচনা করেছে। যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না,
পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্স হলো তাদের কাছাকাছি রাখা। সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি আমরা। সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট। হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ, এটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। নারীর টান আর শেকড়ের মায়া কাটিয়ে ফেরা মানুষের পদচারণায় ইট কাঠের যান্ত্রিক নগরী ঢাকা আবারও ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। ঈদ এবং স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরছে মানুষ। ভোরের আলো ফোটার আগেই সদরঘাট আর কমলাপুরে আছড়ে পড়ে ঢাকামুখী মানুষের স্রোত। সুফিয়ান সরকারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। ভোরের আগেই দক্ষিণাঞ্চলের ঢেউ মারিয়ে একের পর এক লঞ্চ যখন সদরঘাটে নোঙর করতে থাকে, প্রিয়জনের সান্নিধ্যে সতেজ স্মৃতি নিয়ে পূব আকাশে সূর্য ওঠার আগেই মুখর হয়ে ওঠে টার্মিনাল। মানুষের কোলাহলে বুড়িগঙ্গার পার আবারও ফিরে পায় ব্যস্ততা। এই ফেরার পথে স্বস্তির পাশাপাশি মিশে আছে কিছু তিক্ত অভিজ্ঞতাও। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক আগেই লঞ্চ তীরে ভিড়েছে, গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। যান্ত্রিক নগরে টিকে থাকার লড়াইয়ে এই ত্যাগ যেন এক অলিখিত নিয়ম। যাত্রা মোটামুটি ভালো আছে, একটু মানুষের চাপ বেশি আর কি। লঞ্চ আগে আসছে এবং সময় তারা যে সময় বলে দিচ্ছে তার থেকে আগে ছাড়ছে। রেগুলার ভাড়া থাকে জাস্ট ওখান থেকে 20% বেশি নেওয়া হয়েছে। আগে একটা কেবিন ভাড়া ছিল মনে করেন 500 টাকা 600 টাকা সর্বোচ্চ, এটা আজকে তার ডবল নিয়েছে, দ্বিগুণ নিয়েছে আর কি। যদি আমাদের ভোলা বরিশাল সেতু হইতো তাহলে আমাদের এতটা কষ্ট হইতো না। একই গল্প কমলাপুর স্টেশনেরও। উত্তর আর পশ্চিমাঞ্চল থেকে লোহার পাটাতনে ভর করে আসা ট্রেনগুলো যখন প্ল্যাটফর্মে থামে, প্রতিটি বগি থেকে নেমে আসতে থাকে এক একটি প্রত্যাশার ঝুলি। রেলযাত্রার ঝক্কি আর দীর্ঘ প্রতীক্ষা শেষে রাজধানীতে পা রেখে কারো মুখে স্বস্তি, কারো চোখে আবার দীর্ঘ যাত্রার ক্লান্তি। ট্রেনের এই টিকিটের সিস্টেমটা এইভাবে থাকা উচিত যে যেখান থেকে যে কোনো সময় তাদের সুবিধা মতো যাই না টিকিট কাটতে পারে। ট্রেন যাত্রা তো অবশ্যই আমরা ভালো চাই, যাতে সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে। 50-60 জন সিরিয়াল ধরে দাঁড়া আছে, কখন কাউন্টারম্যান আসবে, তারপরে নিজের টাকা দিয়ে দেন টিকিট কাটবে। তাহলে এটা কত বড় ভোগান্তি না আমাদের জন্য। ক্যালেন্ডারের পাতায় 17 থেকে 23 মার্চ ছিল ছুটির আমেজ, মাঝে স্বাধীনতা দিবস আর সাপ্তাহিক ছুটি মেলায় এবারে বিরতিটা ছিল দীর্ঘ। রোববার থেকে পূর্ণোদ্যমে অফিস আদালত চালু হওয়ার তাড়ায় নগরবাসীকে টেনে আনছে এই ব্যস্ততার গভীরে। স্মৃতিগুলো ড্রয়ারে বন্দী হবে আর শুরু হবে ঘড়ি ধরে ছোটা নতুন অধ্যায়। প্রিয়জনের মায়া কাটিয়ে বুক ভরা দীর্ঘশ্বাস আর কাজের উদ্দীপনা নিয়ে আবারও সচল হবে তিলোত্তমা ঢাকা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাঁটা পড়ে নিহত 5 জনের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। নিহত সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। সকালে তাদের মরদেহ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পারিবারিক কবরস্থানে 5 জনকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ 5 জন নিহত হন। শুক্রবার রাতে উপজেলার ধলাংটেন গ্রামের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পার হয়ে ওখানে গাড়ির তেল শেষ হয়ে গেছিল, যার পরে ওখানে গাড়ি আটকানো অবস্থায় ওরা ওখানে একটু ওই রেল লাইনের বেড়াতে গেছে, ট্রেন এসে মনে করেন একবার আর চাপা গেছে। আমরা বলতেছি যে ট্রেন এসেছে তোমরা সরো, কেউ আর সরে না। এই সত্যি কথা কথাই ট্রেন যাওয়া সারা সবাই মারা যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র আশাবাদী, যা মূলত পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে পারে। ওয়াশিংটন 15 দফা শান্তি পরিকল্পনা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে চায়। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়, পারমাণবিক স্থাপনা এবং পানি গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। এদিকে ইরানে আরও 3,445টি লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সপ্তাহে ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রস্তাবিত 15 দফা চুক্তির বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে ওয়াশিংটন। কূটনৈতিক অচলাবস্থা নিরসনে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ওয়াশিংটন।
এদিকে G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরান তাদের অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করতে চায়, কয়েক মাসে নয়। এদিকে ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই অপরাধের জন্য সতর্কবার্তায় হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলো এবং পারমাণবিক স্থাপনাও হামলার শিকার হয়েছে। এই অপরাধের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। ইসরায়েলের দাবি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছে তার সঙ্গে ইসরায়েলের এই হামলাকে বিরোধপূর্ণ বলছে তেহরান। বিশ্লেষকদের মতে সম্ভাব্য সংলাপের আশার কথা বলা হলেও সামরিক উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলছে। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়, পারমাণবিক কেন্দ্র ও মধ্য ইরানের আরাক পানি উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। অন্যদিকে তেল আবিবে 11 স্থানে হামলা চালিয়েছে ইরান। বেশ ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে দেশটি। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। চন্দ্রা, নিউজ 24। জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে আন্দোলনে প্রাণহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। একটি তদন্ত প্যানেল সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগে মামলা চালানোর সুপারিশ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি। এর একদিন আগেই গণ অভ্যুত্থান নেতা বালেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। এদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদাং গুরুং সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি দাবি করেন এটি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার সূচনা। নেপালে গত সেপ্টেম্বরে জেএনজি আন্দোলনে প্রায় 70 জনের বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার কারণে শুরু হওয়া এই আন্দোলন দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ রূপ নেয়। চন্দ্রা, নিউজ 24। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ সেরার লড়াই। শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বিকেল 4:45টায় শুরু হবে ম্যাচ। পাকিস্তান বিদায় নেয়ার উভয় দলই ইতিমধ্যে সেমিফাইনালে নিশ্চিত করেছে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই লাল সবুজদের সামনে। আসন্ন ম্যাচকে ঘিরে দলের মধ্যে রয়েছে দারুণ আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা। অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা যুক্তরাষ্ট্র প্রবাসী ফরওয়ার্ড রোনান সুলিভান আজ বাংলাদেশের প্রধান ভরসা। আর দলের পারফরমেন্স নিয়ে দারুণ আত্মবিশ্বাসী টিম ম্যানেজার সামিদ কাশিম, এবং তিনি জানিয়েছেন ভারতকে হারাতে নেওয়া হয়েছে সব রকমের টেকনিক্যাল পরিকল্পনা। আমাদের যে টিম ইউনিটি amongst this side is extremely strong. আমাদের অন দ্য ফিল্ড ট্যাকটিক্স, আমরা ভিডিও সেশন করছি, পাকিস্তানের খেলার অ্যানালাইসিস করেছি, আমাদের যে খেলা ছিল এবং পাকিস্তান ইন্ডিয়া যে খেলাটা হয়েছে ওইটারও আমরা ইনডেপথ অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে আমরা ইন্ডিয়াকে কিভাবে অ্যাটাক করব, ওদের ডিফেন্সিভ উইকনেসগুলি কি এবং ওনাদের অফেন্সিভ স্ট্রেংথগুলি কি, এগুলো আমরা কিভাবে কাউন্টার করব এবং ডিফেন্ড করব। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনতে প্রস্তুত সরকার। আগামী 30 মার্চ জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও এপ্রিলের শেষ দিকে নতুন করে স্পোর্টস নিয়ে কাজ শুরু করার কথাও জানিয়েছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা করছে সরকার, যার অংশ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন ভাতা কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ফেডারেশন বা বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছেন,
আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি দেওয়া হবে। এপ্রিলের শেষ দিকে নতুন করে স্পোর্টস কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এপ্রিলের শেষের দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস আমরা 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। শিক্ষাঙ্গনে ক্রীড়াকে পর্যবেক্ষণের জন্য সারা দেশে উপজেলাগুলোতে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার বলে জানান তিনি। হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। মাহাদি হাসান, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের সঙ্গে ছিলেন যারা এতক্ষণ। ধন্যবাদ সবাইকে।